শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। নমস্কার। নমস্কার আপনাকেও, সাথে আমাদের এই সাহিত্য পরিক্রমা, ভয়েস সাহিত্য পরিক্রমা সেকালেকাল এবং যারা সাথে আজকের এই সাহিত্য আড্ডার লাইভের সাক্ষী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকুন। সাথে বাসন্তী শুভেচ্ছা, বসন্ত এসেছে। আর আপনার প্রচেষ্টাকে প্রাথমিকভাবে আমি কুর্নিশ জানাই। এভাবে আমাদের মতো কোথাও অখ্যাত কাউকে আপনি এভাবে এনে সবার সামনে তুলে ধরার যে আপ্রাণ প্রচেষ্টা করছেন, সেজন্য আমার জায়গা থেকে আবারও আপনাকে কুর্নিশ। এই উদ্যোগকে অবশ্যই আমাদের সাধুবাদ জানানো উচিত। আগামী দিন আরো সুন্দর আপনার এই প্রয়াস সার্থক এবং সাফল্যমণ্ডিত হোক। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট তরুণ কবি সবুজ জানা মহাশয়কে। উনি ওনার আরেকটি পরিচয় রয়েছে, উনি সমাজসেবীও বটে। উনি সবসময়ই ব্যস্ত থাকেন মানুষের সেবায়। তো এরকম একজন গুণী মানুষকে আমাদের গ্রুপের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই লাইভ ডকুমেন্টারি টক শোতে ওনার পথ চলার বিভিন্ন দিকগুলো আমরা শুনবো, যেগুলো আমাদের অন্তরালে থেকে যায়। আমরা অনেক কিছু যা জানি না, ওনার সাহিত্য চর্চার বিভিন্ন দিক শুনবো, ওনার মুখে ওনার কবিতার পাঠ শুনবো। উনি সুন্দর কবিতা আবৃত্তি করেন, উনি সুন্দর একজন বাচিক শিল্পীও বটে। তো এই সন্ধ্যায় আমাদের সঙ্গে যে বন্ধুরা যোগ দেবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট তরুণ কবি সাহিত্যিক সবুজ জানা মহাশয়। সবুজবাবু, আমি প্রাথমিকভাবে দাদা একটু ক্ষমা প্রার্থনা করছি, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে বা সবার কাছে। সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম বিভিন্ন বিষয়ে, যে কারণে আজকে একেবারে মানে আপনি যখন ফোন করেছেন দুপুরে, চেষ্টা করেছিলাম যে আপ্রাণ চেষ্টা করছি যে আজকে প্রোগ্রামটা হোক, মানে যেভাবে না হলে না বলতে হতো। তবুও তার মধ্যে থেকে মানে এরপরেও প্রচন্ড ট্রেস গেছে সারাদিন। যাই হোক, আপনাদের সবার সঙ্গে একটু উপভোগ্য সন্ধ্যা কাটবে আমার মনে হয়। আমরা অন্যান্য কথাতে ফিরি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি প্রপার পাঁশকুড়া থেকে ভেতরে, পাঁশকুড়া থেকে আপনার খিরাই যে রেলওয়ে স্টেশন এর কাছাকাছি। গ্রামটির নাম স্টেরহাটি। আপনারা এখন বোধহয় আমার পোস্ট থেকেই অনেকে দেখে থাকবেন, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই মর্মে খ্যাত জায়গাটি। প্রপার গ্রামটার নাম হচ্ছে দোকানডা, আমার প্রাণের গ্রাম। যদিও এই এলাকাটি আমার যথেষ্ট পরিচিত এবং আমরাই যথেষ্ট উদ্যোগী। প্রথম একটি আমাদেরই কাছে পিঠের এক ভাই, তারা উদ্যোগ নিয়ে এই জায়গাটিকে পপুলার করার জন্য বিভিন্ন ফেসবুক ওয়ালে তাদের পোস্ট প্রতিনিয়ত এটা করে তারা এই জায়গাটিকে জনপ্রিয় করেছে। প্রচুর মানুষের আনাগোনা এই জায়গাটি। তো আমি কাঁসাইয়ের একেবারে চর বরাবর জায়গা আমাদের এটি। আর এখানেই এই আপনার শীতের মরশুমে অসংখ্য ফুল এবং মনোরম ফুল। আপনাদের সবাইকে আগামী দিন এই জায়গাতে স্বাগত রইল। আসুন সবাই। আমারও উদ্যোগ আছে, আমার নিজস্ব যে গ্রুপটি আছে কংসাবতী অববাহিকা সাহিত্য কথা, এই পরিবারের আগামী একটা মিট যদি করা যায় সামনের সময়তে, এই জায়গাতে ফুলকে সামনে রেখে আমরা সবাই আসবো। আমি সবাইকে আহ্বান জানাবো এই দিনটাতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি পুরো আপনার ওই এরিয়াটা কংসাবতীর অববাহিকা জুড়ে যে ফুলের
নানা রকম ফুলের চাষ হয়। সত্যি এটা ফ্লাওয়ার ভ্যালি বটে বটে। অবশ্যই আপনাদের এরকম একটা উদ্যোগ আমরা যদি সঙ্গী হতে পারি, আমরা যদি উপস্থিত থাকতে পারি, নিজেদেরকে ধন্য মনে করব। অবশ্যই আপনাদের এরকম একটা উদ্যোগ সবসময় সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনারা করুন, আমরা থাকবো, আমরা অনেকেই থাকবো। অবশ্যই। আমি এই সময়টা আর হবে না দাদা, এই যে গরম চলে এলো, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে, ফলে আগামী দিন তাছাড়া এটাও হবে না, তাছাড়া ইলেকশনটাও এসে গেছে, ইলেকশনটা চলে যাক, তারপরে শীতের মরশুম করতে হবে। শীত। বেশ বেশ, তাই হোক। তো প্রথমেই আপনার একটা কবিতা দিয়ে শুনি, কবিতা দিয়ে অনুষ্ঠানটা শুরু হোক। হ্যাঁ, আমি আমার একটি কবিতা দিয়ে শুরু করি। আমি আমার বেশিরভাগ লেখা আপনারা দেখে আপনি জানেন যে একটু প্রতিবাদী এই জায়গাটা থাকে লেখার ভেতরে। আমি প্রথম যে কবিতাটা শুরু করছি তেমনি একটি কবিতা, সাথে সবাইকে আহ্বান, বিশ্ব ভ্রাতৃত্বের যে জায়গাটা তৈরি হোক, এই আহ্বান আমি করার চেষ্টা করছি। কবিতা বুক ছুঁয়ে যায় রক্ত নদী। বিপদ যদি সামনে আসে, এসেই পড়ে, পেছন পায়ে দেওয়ালে পিঠ আমার ঘরে। বন্ধু আমার, অস্ত্র হাতে ধরই যদি, স্বজন রক্তে বুক ছুঁয়ে যায় রক্ত নদী। রুখে দাঁড়া, রুখে দাঁড়া, দাঁড়া রুখে। আগুনে শপথ, আগুনে শপথই শুধু রাখ না বুকে। শত্রু আমার, এই আমাদের সৌমকান্তি এক পৃথিবী, একটা জীবন, এক ফালি চাঁদ নির্বিবাদী। মসলিন আলোয় ভ্রমর খোঁজে ঐশ্বরিক শাপলা জঠর। বন্ধু আমার, তুই কেন এত কঠোর? আমার ছাদ, এই অসীম আকাশ, না হয় দিলাম তোকে, সখা তুই হবি হবি, ওই নীলাকে রাখ না তুই চোখে চোখে। শত্রু আমার, তোর কিসের এত রক্ত নেশা? তোর ভেতরের মানুষ বেঁচে কেন এসব করিস পেশা? ধর, আমার না হয় রক্ত খেলি তুই রক্ত লোলুপ রক্ত বীজ, নোনতা বাদশাহী মিঠা কিসের এত মজলিস? মানুষ যদি নাই বা থাকে, তবে এই অস্ত্রের কি প্রয়োজন? সন্ধিতে আয়, চাটাই পাতি, এই তো মাত্র আমরা কজন। কবিতার নাম বুক ছুঁয়ে যায় রক্ত নদী। ধন্যবাদ। আপনার প্রতিটা কবিতাই সমাজকে একটা দিশা দেখায়, একটা বার্তা পৌঁছে দেয়। প্রতিটা কবিতার মধ্যে একটা গতি রয়েছে। চেষ্টা করি, অবশ্যই দাদা ভাই, একটু চেষ্টা করি। এটা আপনার কলম যথেষ্ট ভালো লাগে, এবং এই প্রতিবাদী জায়গাটা আপনার থেকে কয়েকটা কবিতা আমি আবৃত্তি করেছি, আমারও ইউটিউবে তো আছে আপনার কয়েকটি লেখা। তো এই একই রকম ছোঁয়া আপনাতেও পাই, যথেষ্ট ভালো, অসাধারণ। আপনিও লেখেন। না, অ্যাকচুয়ালি আপনার কবিতার মাঝে আমিও একটা প্রতিবাদের বা সংগ্রামের একটা সঙ্গী খুঁজে পাই। এই জন্য অনেক অনেক আমার দিক থেকে শুভেচ্ছা রইল। বেশ, এখন যেটাই আসি সেটা হচ্ছে যে আপনার স্কুল জীবন। স্কুল জীবন কোথায়, মানে কোন স্কুলে পড়াশোনা করেছেন? একদম আমি ছোটবেলায়? হ্যাঁ, একেবারে প্রাইমারি, আমাদের গ্রামেরই প্রাইমারি এই স্কুলটাতে, আপনার সেরহাটি প্রাইমারি, এই আমার গ্রামের স্কুল। তো প্রাইমারি এখানে কেটেছে। তারপরে আমাদের মাধ্যমিক, এবং মাধ্যমিক কেটেছে আমাদের পাশের গ্রামের একটি স্কুল, সেটা ঔষধপুর সৌদামিনী বিদ্যা মন্দির। বোধহয় আপনি কয়েকদিন আগে আমার একটি পোস্ট দেখেছেন দাদা ভাই, সেটা
আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, আমাদের প্রতিষ্ঠাতা হ্যাঁ প্রধান শিক্ষক মহাশয়, উনি হ্যাঁ হ্যাঁ আহ, তার পরলোক গমন করেছেন এবং তার স্মৃতির উদ্দেশ্যে আমরা স্মৃতি তর্পণে গিয়েছিলাম। তো হ্যাঁ, সেই স্মরণ সভা প্রস্তাবটা ছিল একটা। স্মরণ সভা ছিল। তো তারপরে এইচএস, অবশ্যই তৎকালীন সময়ে আমি পাঁশকুড়া কলেজে এইচএস এবং পাঁশকুড়া কলেজে ইংলিশ অনার্স। পাঁশকুড়া কলেজে এইচএস বলতে আমরা কয়েকজন বন্ধু মিলে একসাথে জুটি করে পাঁশকুড়া কলেজ এইচএস সায়েন্স, এবং তারপরে ভর্তি হয়েছিলাম তমলুক কলেজে জুলজিতে। তারপর সেখান থেকে চেঞ্জ করে আবার পাঁশকুড়া কলেজে ইংলিশ অনার্স। বেশ। ছাত্র জীবনে আপনার বাংলা সাহিত্যের প্রতি ঝোঁক কিরকম ছিল, মানে পড়তে কেমন লাগতো? আপনি তো ইংরেজির ছাত্র, স্বাভাবিক আপনি সাহিত্যেরই লোক, তো বাংলা সাহিত্যটা আপনার কেমন লাগতো? বাংলা সাহিত্য বলতে আমি প্রথম আমার প্রকাশিত লেখা, লেখা প্রকাশ পাওয়া, এবং অ্যাকচুয়ালি প্রথম যখন কোনো লেখা প্রকাশ পায়, এটা বোধহয় একই অনুভূতি আপনাদের সবারই, যে সেটা অনেকটা আনন্দের ব্যাপার। হ্যাঁ তো আহ, একেবারে স্কুলের বোধহয় ক্লাস 5-এ পড়ি তখন, হ্যাঁ হ্যাঁ স্কুলের পত্রিকাতেই প্রথম প্রকাশ। পরবর্তী সময় ধীরে ধীরে কলেজ পত্রিকা, আহ এবং যথেষ্ট বাংলা সাহিত্য তখন থেকেই বোধহয় একটু টান ছিল, যথেষ্ট টান ছিল, যে কারণে পরবর্তী অনেক ছেদ পড়েও আবার ফিরে আসা সাহিত্যের অঙ্গনে। আমি পাঁশকুড়া কলেজে তৎকালীন সময়ে, যখন যেহেতু আপনাকে বলেছি আমি এইচএস পাঁশকুড়া কলেজ, সাথে অনার্স ওইখানে করেছি, যে কারণে হ্যাঁ। আহ, পাঁশকুড়া কলেজে ওয়াল ম্যাগাজিন, জোনাকি, এইটা তৎকালে আমি নিজেই সম্পাদনা করতাম একটা সময়, আচ্ছা। অন্তত 3 ইয়ার্স করেছি। আহ, বাহ, বাহ, বাহ। আহ, তাহলে আপনার ছাত্র জীবন থেকেই লেখালেখি শুরু, যেহেতু হ্যাঁ, আপনি অনেকখানি তাই। হ্যাঁ, আপনি তখন থেকেই পত্রিকার সম্পাদনা করে গেছেন, মানে এটা বিশাল বিশাল একটা আহ, অনুপ্রেরণা ছিল বা উৎসাহ ছিল। এই উদ্যোগটা আপনার সত্যিই প্রশংসার যোগ্য, কারণ ছাত্র জীবনে আহ, সাহিত্য একটা জায়গায় নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটা সত্যি সাধুবাদ। আপনার আপনার ইংরেজি কবিতাও যদি লেখা থাকে আমি শুনবো, কিন্তু আজকে লাইভ ডকুমেন্টারি টক শোতে হ্যাঁ, যদি আপনার ইংরেজি কবিতা আপনাকে শোনাবো, অনুভূতি। তবে আমি সত্যি আপনাকে প্রথমেই ক্ষমা স্বীকার করতে নিয়েছি, আজ ক্ষমা স্বীকার করেছি যে আজকে আমি প্রস্তুতির অভাব, যে কারণে কিছু গল্পগুলো এবং নাটকও ছিল, সেটা আমি করতে পারতাম। ইংরেজি নাটক বাংলা নাটক দুটোই ছিল, গল্প ছিল, কিন্তু আমি কোথাও কিছু অ্যারেঞ্জ করতে আজকে পারিনি। ফলে এইটা আমাকে মার্জনা করতে হবে আজকে। হ্যাঁ, কিন্তু গল্প আজকে একটা হাতের সত্য। কাছে যেটুকু আছে সেটুকু, হাতের কাছে যেটুকু আছে সেটুকুই শুনবো আমরা। ওকে দাদা ভাই। বেশ, তুই একটা কবিতা শুনি, হ্যাঁ, আমি তারপর আবার আলোচনা আড্ডায় আসবো। আরেকটা। আলোচনা আড্ডাটা একটু দীর্ঘ হবে আপনার সঙ্গে, একটু একটু হ্যাঁ, বেশিক্ষণ ধরে আলোচনা বা আড্ডায় যাব। আচ্ছা, ঠিক সাহিত্য আছে, ঠিক আড্ডা, আছে। সামাজিক বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আড্ডায় যাব। আগে একটু একটা কবিতা শুনে নি আগে আপনার, কারণ আপনার হ্যাঁ, আর এই আবৃত্তির মধুর কণ্ঠ, সুরেলা কণ্ঠে কবিতা শোনার জন্য আমি সহ অনেকেই আহ, উদ্গ্রীব হয়ে আছে। উম, উম, দাদা আবৃত্তি করি না, তবে ভালো লাগে, এটুকুনি উপস্থাপনের চেষ্টা করি। তবে একটা সময় মঞ্চ আহ, পরিচালনা, এটা কিন্তু করেছি। উম, এটা কিন্তু অনেক মঞ্চ পরিচালনা দীর্ঘ সময় ধরে করেছি।
আচ্ছা, একটা কবিতা বলি। হ্যাঁ। কবিতার নাম যে পাখিগুলো আকাশে আকাশে উড়ছে। যে পাখিগুলো আকাশে আকাশে উড়ছে, ওরাও তো হৃদয়ে মনে পুড়ছে। সারাদিন খুঁটে খুঁটে ভাগ্যে যতটা জোটে, ক্লান্তি নেই, শান্তি নেই। তাই দুইটি গৃহী শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। ধানদার বুলবুলিরা ধান খেয়ে যায় অঘ্রাণের ডালে ডালে। ভয় ভয়, প্রশমিত অসফলতার ভয়। ওই আকাশটা ছোঁয়া না যদি হয়, ছেঁড়া আঁচলটাতে আর একটু যদি বেশি হয়। আঁচলের গাঁঠে গাঁঠে বেঁধেছি তাই বেহিসেবি সব সঞ্চয়। অত্যন্ত ছোট্ট কবিতা। বাহ, ছোট হলেও ভীষণ সুন্দর, ছোট্ট হলেও অসাধারণ। ধন্যবাদ। আর একটা শুনি। হ্যাঁ, আর একটু দাঁড়ান দাঁড়ান, আমি এটাতে একটু করে নেই লিঙ্কটা। হ্যাঁ, করুন। এখান থেকে ঢুকতো, দেখি এখান থেকে বের করুন। হ্যাঁ, আরেকটা বলছি। প্রথম যে হ্যাঁ। কবিতাটা একদম শুরু করেছিলাম সেটি হ্যাঁ। যে কাব্যগ্রন্থ থেকে, ওখান থেকে আরেকটি কবিতা বলি। হ্যাঁ, বলুন। কবিতার নাম মুক্ত মন। কপাট খুলে হাসি মুখে দাঁড়িয়ে আছি, আলো হোক বা অন্ধকার, সুস্বাগতম। আলো দেহে নয়, মনে এসো। মনের যে কোন অসূর্যম পাশা, পাতার ক্লোরোফিল গুলো হলদে জন্ডিসে আক্রান্ত, ফিরুক সবুজ। অন্ধকার, আলোহীন দুচোখ তোমার আলোকিত মনের আলোতে। অতএব অন্ধ নও তুমি, সব দেখতে পাও। ভবিষ্যৎ একটা অনুরোধ আছে, আমরা যারা রাতকানা তাদের জন্য অন্তত একটা জোনাকিকে ভাসতে দাও তোমার আকাশে, অন্ধকারে আলোর অভিমুখ হয়ে। কবিতার নাম মুক্তমন। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। পেয়ে যাবি ওখান থেকে, ভয়েস ওখান থেকে, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। বানিয়ে দিই, দেখতে পাচ্ছি উপরে বানিয়ে দিয়েছেন। হ্যাঁ। হ্যাঁ। ধন্যবাদ দিদি ভাই। তা আপনার আমারটা দিকে ভাবিও করতে পারিস। আপনার এই এই যে কবিতা, মানে এই যে আপনার প্রতিবাদী কবিতা, এই কবিতা লেখার জন্য কখনো কোনো আহ, আহ, কোনো গোষ্ঠীর থেকে বা কোনো সংস্থার থেকে কোনো রকম আহ, সাহায্য বা কোনো বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে? হ্যাঁ, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। কারণ অনেকেই লিখতে লিখতে কলমটা তুলে ফেলেন,
যে যাক এখান থেকে সরে আসি অন্তত বাঁচার জন্য। তো আহ, অনেকে আপনাদের মতো অনেকেই আছেন এই বিষয়ে, অনেকে পেছন থেকে প্রেরণা জোগান। আবার কেউ কেউ কিন্তু এটা নিয়ে বিরূপ অনেক প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটা ওভার টেলিফোনে হোক বা এতে। তো যাই হোক, কয়েকদিন আগেও পর্যন্ত এমনি একটি ঘটনার সাক্ষী আমি। বোধহয় লাস্ট একটি কবিতা আপনি সেটা পড়েছেন, সে কবিতাটি। তো সেই কবিতাটিকে নিয়ে পর্যন্ত অনেক কথা হয়েছে। তো গতকাল আমরা নিজেরাই বসে আছি আলাপ আলোচনায় বন্ধুদের, সেখানেও পর্যন্ত এই কথাটি উঠে এসছে ফেসবুকে এই বিতর্ক নিয়ে। তো যাই হোক, এটা নিয়ে আমার জায়গা থেকে কোনো, আমি মনে করি যা ঘটছে প্রাসঙ্গিক সময়ে অনেকেই যারা আমরা চোখ কান খুলে অন্তত বসে আছি, বাস্তবটা বুঝতে চেষ্টা করি, কোথাও না কোথাও পীড়া দেয়। আমরা যেখানে আহ আমাদের স্বকীয়তা হারিয়ে কোথাও নিজেকে সবাই যেখানে প্রায় একেবারে মেরুদণ্ড বিকিয়ে দিয়ে তারা পেছন থেকে শুধুমাত্র নেতিবাচক সমর্থনকে সামনে রেখে আর নিজের আখের গোছানোর কোনো জায়গাটাকে সামনে রেখে এগুলো করছেন, কোথাও না কোথাও এর বিরুদ্ধে আমার প্রতিবাদ থাকলো। এবং এভাবেই চেষ্টা করব আরো সাথে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং এইভাবে কলমটা আমার যেভাবে উত্থাপন করা যায়, উপস্থাপন করা যায় বিষয়গুলোকে চেষ্টা করবো আগামী দিনে একইভাবে উপস্থাপন করতে। হ্যাঁ, এই 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 যতই আঙ্গিকে বাধা দাদা আমার আসুক, একটা কথা মনে পড়ে। যতই বাধা আসুক, আমি যতই বাধা আসুক, আপনি এগিয়ে চলুন, আমি সাথে আছি, আমরা সাথে আছি। হ্যাঁ দাদা ভাই, আমার এই প্রসঙ্গে বোধহয় আমার মনে পড়ে শব্দ শ্রমিক এই একটি অনুষ্ঠানে আমাদের শাশ্বতী দি বোধহয় সঞ্চালনা করছিলেন। তো তাতে কাছে পিঠে এমনি একটি প্রশ্ন তিনি আমার সামনে ছড়ে দিয়েছিলেন, আমার মনে আছে। তো সাথে সাথে আমি একটা কথা বলেছিলাম যে আমি নিজেও ইংরেজি সাহিত্যের ছাত্র হওয়ার সুবাদে যে ফরাসি বিপ্লব একটা সময় দেখেছি দার্শনিক, কবি, শিল্পী বন্ধুরা এই ফরাসি বিপ্লবকে তাদের লেখা, তাদের আঁকা, তাদের কথা বলা, তাদের আঙ্গিক দিয়ে বিপ্লবকে সমর্থন জানাচ্ছেন, বিপ্লবকে উদ্বুদ্ধ করছেন। সেই বিপ্লব আগামী পৃথিবীর জন্য নবজাগরণ এনে দিয়েছে। তাহলে আমরা আজকে যারা হয়তো বা কলমটা ধরেছি সে জায়গা থেকে কোথাও বা আমরা পিছিয়ে পড়ছি। আমরা শুধুমাত্র কোনো কোনো জায়গায় দেখছি যে হ্যাঁ এই কথাটা আমার বললে কতটাকে ভালো বলবে, এই কথাটা বোধহয় না বললে ভালো হয়, এই একটা দোলাচলে দাঁড়িয়ে আছি। বোধহয় এর থেকে কাটিয়ে ওঠার প্রয়োজন আছে আমাদের সবার, সমাজের জন্য, আগামী পৃথিবীর জন্য। একদম একদম তাই, সম্পূর্ণ সহমত আমি। অনেকে আহ, অনেকে এই ব্যাপারে নিজেদেরকে বাঁচিয়ে চলেন, এড়িয়ে চলেন। তো আমার ঠিক হয় না। আমি বোধহয় কয়েকদিন আগে ফোনে আলাপচারিতায় আপনাকে বলছিলাম, বর্তমান প্রেক্ষাপটে আমি যেন লিখতেই পারছি না, কারণ লিখতে গেলে আমার কাছে অন্য কোনো কবিতা আসছে না, শুধু প্রতিবাদী কবিতাগুলোই আসছে। তো সেগুলো আমি একটু সংযম রক্ষা করেই হয়তো পোস্ট করছি, মানে করতে গিয়ে হয়তো সংযম, কারণ এরকম অনেক অনেক সমস্যা আমিও মুখোমুখি হয়েছি, অনেক ফোনের মুখোমুখি হয়েছি। তো সেই দিক থেকে আহ, দেখতে গেলে আহ, আপনার আহ, সমস্যাটা বা আপনার অনুভূতিটা, আপনার আহ, অবস্থাটা আমি বুঝতে পারি। তো আমার সবসময় আপনার জন্য শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনার পাশে থাকার আমি অঙ্গীকার আগেও করেছি, এখনো করছি লাইভ ডকুমেন্টারি টকের মাধ্যমে। তো এরকম প্রতিবাদী কবিতা যে কজন আমরা আমি লেখা যাদের দেখতে পাই, তাদের সবার জন্যই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। অ্যাকচুয়ালি বিপ্লব, এক সাহিত্যই আনতে পারে বিপ্লব, সাহিত্যই ঘটাতে পারে একটা যা নবজাগরণ, দিশা দেখাতে পারে একটা ক্ষয়িষ্ণু সমাজকে আবার
সঠিক পথে নিয়ে আসতে পারে। যারা ব্যক্তি স্বার্থে সবকিছুই করেন, তাদের উদ্দেশ্যকে আমরাই তুলে ধরতে পারি মানুষের কাছে। তো এই 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 বিষয়কে সামনে রেখে আমি গত দিনের যে পোস্টটা নিয়ে বিতর্কটা হয়েছিল সেই কবিতাটা আবারও বলছি আপনার এখানে। হ্যাঁ, পড়ুন পড়ুন পড়ুন, শুনি, পড়ুন। কবিতার নাম তোদের চৈতন্য হোক। গদিতে বসে ওরাং ওটাং, দশের কানে খটাং খটাং, ষাঁড়ের গো যোগী কাকুর, মনের কোথায় দাঁড়ি নম ঠাকুর, পুরুষোত্তমের নামে লুটের মাল, বাল্মীকি পুড়ে রাতে আইন ঢাল, চাষার বেটা তোরা চাষাই থাক, পরজীবী সব নিপাত যাক, কায়েমি স্বার্থ কাহিল ঘায়, গদির দিব্যি তফাত যায়, বাঁধর ডালে কেমন নাচে। এই এটা কি করবো? তো বাঁদর ডালে কেমন নাচে, মানুষের জন্যই নাকি ওরা বাঁচে, সঙের ছলে চোখের জলে পাতায় পাতায় ওরা চলে, তুমি ভাবো ও আমাদেরই লোক, গদাধর বলে তোদের চৈতন্য হোক। অসাধারণ, অসাধারণ। বর্তমানে যে রাজনৈতিক একটা অবস্থান, সেখানে মানুষের, নেতাদের একটু সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে। একদম তাই, একেবারে তাই, আটকে গেছি। হ্যাঁ, এবার বর্তমান যে ভোট সর্বস্ব রাজনীতি, এবং মানুষের কথা না ভেবে নিজের ভেবে যেভাবে দেশ বা রাজ্য পরিচালনা হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আপনার কিছু যদি বক্তব্য থেকে জানতে চাই। একেবারে নয়। আটকে যাচ্ছে মাঝে মাঝে। শুনতে পেয়েছেন আমার কথা? হ্যাঁ, এবার এবার পাচ্ছি, মাঝে একেবারে আটকে গেছিল। আচ্ছা, হ্যাঁ, এখন যে সমস্যা বা যে অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। না, শুরু করো। আটকে যাচ্ছে, এই হচ্ছে মাঝে মাঝে মনে আটকে যাচ্ছে। না, ঠিক আছে, এবার 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 ঠিক আছে, ঠিক আছে।
ও ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কি করবো? ক্লোজ ইট নাকি? এবার কি ঠিক হলো দাদা? আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে দাদা। কিন্তু ইকো হচ্ছে, না না, ভীষণ ইকো হচ্ছে, ভীষণ ইকো হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু বাদে আলোচনায় আসছি, আপনি একটা কবিতা পাঠ করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটি ইংরেজি কবিতা বলি। হ্যাঁ, হ্যাঁ, কবিতার নাম সোলজার, আই এম টেলিং ইউ। সোলজার, I am telling you, you look war weary. Now stop and drop the weapon. Feel the ground under your feet once. Arrogant uniformity is diverse treatise on the chest. Soldier, I am telling you, are you thirsty? Then come to the point. When thirst is quenched by the simplicity of water, look at yourself in the mirror of water. You too will be shocked to see your violent form. But the messenger of simple compromise is water, generous for both you and your enemy. Soldier, I am telling you, you want to rest? Come in the shade of a tree. Spread your body on the wavy grass. And don't forget to put your weapon on the fallen flower's bed. May unconditional sleep of peace come down in your eyes when you wake up. By the call of the homeward birds, you see your arms would convert into flowers. Friend, loosen the bark of war in this night. Go home with flower. And yes, tell your friends too. Weapons are not needed to survive. Need love, just love. কবিতা Soldier, I'm telling অসাধারণ, you, অসাধারণ, অসাধারণ। only love is needed to survive. যুদ্ধ নয়, শান্তি চাই, সেই বার্তা কবিতার ভিতরে। আহ, কি মাইক কোথায় চলছে? কোথায় চলছে রে এরকম করে মাইক এত জোরে? হ্যাঁ, ধন্যবাদ বাণী দিদি ভাই। হ্যাঁ, বর্তমানে বর্তমানে রাজনৈতিক রাজনৈতিক ভীষণ ইকো হচ্ছে। দরজার খেয়াল কর।
রাজ্য রাজনীতিতে বর্তমানে যে ধরনের স্বার্থান্বেষী মানুষের পদচারণ দেখতে পাচ্ছি রাজ্যে, সেখান থেকে আপনার প্রতিবাদী যদি কোনো কলাম লেখা থাকে আরো কিছু, তো এটা শুনলাম আগে, আরো যদি কিছু লেখা থাকে তো শুনি। আর আমার প্রচুর ইকো হচ্ছে, আমি বেশি কথা বলতে পারছি না, প্রোগ্রামটা হ্যাঁ, না আমার কাছে কিন্তু স্পষ্ট আসছে। তবে আজকে দাদা আজকে আমার কাছে সব কালেকশন গুলো অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। আমি নেক্সট কোনো সময় আপনাদের থাকে সঙ্গে ওগুলো বলবো। আজকে সব কবিতাগুলো পুরোপুরি অ্যারেঞ্জ করতে পারিনি, কিছুটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি আরো একটি কবিতা তাহলে বলছি, দাঁড়ান। কবিতার নাম, শোনা যাচ্ছে দাদা? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, কবিতার নাম বিড়ালিনী ও বিড়াল। একটা কুলীন প্রজাতির ছবি বিড়ালিনী আমার বাড়ির দেওয়ালে ঝুলছে। ছবিটা কেনা হয়েছিল আমার মেয়ের জেদে গতবারের আমাদের গ্রামীণ মেলায়। শিকারী গোপ, টানা টানা চোখ আর প্রেমে পড়ার মতো হাসি। ওটা এখন আমার ছোট্ট মেয়ের ভালোবাসার বিড়ালিনী। গলার মালা, কপালে টিপ আর আলো দিয়ে রোজ সাজিয়ে দেয় আমার মেয়ে। আমার গিন্নি গদগদ ভক্তিতে টিপ্পনি কাটে, বাপ্পা এ তো একেবারে রাজকন্যে। পাড়ার একাধিক লোকের আওতাভুক্ত আর একটি বিড়াল রোজ আমার বাড়িতে খাওয়ার সময় আসে। বেচারা লেজ নাড়ে, মিউ মিউ স্লোগানি রাতি সাজে সরকারের ভরণ পোষণের দায়িত্ব পালনের নিষ্ক্রিয়তাকে মনে করিয়ে দেয়। আমার গিন্নি রান্নাঘর থেকে ছান্তা খুন্তি নিয়ে তেড়ে আসে। অতএব অবস্থান বিক্ষোভ ফেলে দে দৌড় দৌড়। এরপর সমস্ত রাগ গিয়ে পড়ে আমার মতো মাথা মোটা সাধারণ গড় ভোটারের ওপর। গৃহস্থে বিড়ালের কান্না অমঙ্গল তা জানো না বুঝি? তোমার আস্কারা পেয়েই বিড়ালটা মাথায় উঠেছে। তারপর সবাই ঘুমিয়ে পড়লে পেটের বিড়ম্বনার সাথী করে বিড়ালটা আবার ফিরে আসে খালি পেটে, অতি সন্তর্পণে আমার অসমাপ্ত কবিতার ভেতর হেঁটে যায়। আমাদের এঁটো প্লেটে অবশিষ্টাংশ খোঁজ করে, কখনো কিছু খুঁজে পায়, আবার কখনো কিছুই পায় না। তবুও ন্যাওটা নির্লজ্জের মতো ফিরে আসে বারবার। আর সেই দলিত সাবিকি আওয়াজ কড়া নাড়ে, আত্মনির্ভরশীল দেশে আমাদের খাদ্য বাসস্থানের অধিকার সুরক্ষিত হোক। ধন্যবাদ। একটুখানি সাহিত্যের পরিসর থেকে বেরিয়ে ব্যক্তিগত পরিসরে একটু আসি, জিনিস পরিষ্কার আসছে না, তো কেটে কেটে আসছে। ফেসবুকে সাহিত্য চর্চাতে কবে এসছেন, কবে শুরু করেছেন ফেসবুকে সাহিত্য চর্চা? এইটা মানে অনেকের হঠাৎ আজ থেকে ধরুন
2 বছর হয়তো বা 2 বছর একটু বেশি সময়। হঠাৎ একজনের লেখা ওই ফেসবুক চালাতে চালাতে পড়ি, 2 বছর থেকে 3 বছর হবে। আমি এক্সাক্ট টাইমটা তো বলি, কারণ তারপরেই আমি কংসাবতী অবহিকা এই গ্রুপটা খুলেছি, তারপরেই 18তে গিয়ে গ্রুপটা খুলেছি 18তে। তারপর তো একজনের লেখা একটু পড়ি, ভালো লাগে লেখাটি, এবং সাথে যে এখানেও সবাই মিলে আসছেন, লিখছেন, এটা যথেষ্ট চমকপ্রদ জিনিস। এখন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা বলুন, সবটাই কি হচ্ছে আমাদের প্রচারের আলোতে আরো নিয়ে যাওয়ার কৌশল। তো এটা নিয়ে অনেকে উষ্মা প্রকাশ করেন দেখে আমার বেশ কষ্ট হয়। যারা উষ্মা প্রকাশ করেন তারাই আবার ফেসবুকে নিজেদের কবিতা পোস্ট করেন, আর অন্যদের অনেকখানি খোঁচা দেওয়ার জন্য কোনো কোনো কথা বেশ বলেনও। এটা ওনাদের রুচি, ওনাদের অভিরুচি। এতে আমার আমার মনে হয় যারা প্রত্যন্ত গ্রাম বা সাহিত্য চর্চার সাথে নিজেদেরকে নিয়োজিত করতে চান, সেটা সাদা কাগজে লিখবেন কি অনলাইন পেপারে লিখবেন বা অন্য কোনো কৌশলে তিনি নিজেকে প্রচারালয়ে নিয়ে আসবেন, এটা তার নিজস্ব ব্যাপার। আমার মনে হয় এটা খুব ভরসার জায়গা, একটা নির্ভর জায়গা, খুব সহজে মানুষের কাছে পৌঁছানোর একটি কৌশল। হ্যাঁ, অবশ্যই যারা লেখেন সবাই যে সুস্থভাবে উপস্থাপন করতে পারেন এটা আমি বলবো না, কিন্তু প্রচেষ্টা তো আছে। তারা তো সাহিত্যের চর্চা করছে, হয়তো ভুল ত্রুটি এগুলো সাথী, আগামী দিন এর মধ্য দিয়ে সংশোধনের জায়গা হয়তো তারা আগামী দিন খুঁজে নেবে, এইটুকুন আমার দাদা মনে হয়। ফলে আমি ফেসবুক চর্চার অনেকখানি পক্ষে। আপনার এই সাহিত্য চর্চার ক্ষেত্রে মানে সমাজের কোন কোন দিকগুলো আপনাকে বেশি নাড়া দিয়ে যায়? প্রাথমিকভাবে অবশ্যই বলবো যা সামাজিক কার্যকলাপ থাকে সেটা রাজনৈতিক নিরিখ নিয়ে কোনো একটা নেতিবাচক জায়গা, সমাজের কোনো নেতিবাচক জায়গা, সমাজের ক্ষয়িষ্ণু অবস্থান, এগুলো তো অবশ্যই আছে। পাশাপাশি রোমান্স, এই যেমন আমি একটা উদ্যোগ নিয়েছি, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটা নিয়ে আমি আমার নেক্সট কোনো একটা পুরোপুরি একটা কাব্যগ্রন্থ প্রকাশের আমার ইচ্ছে আছে, সেভাবে কবিতাগুলোকে রেডি করছি। সেখানে পুরোপুরি সাধারণ মানুষের কথা, সাথে এই যে নিসর্গ, এত সুন্দর ফুলের আনাগোনা, মানুষের আনাগোনা, সে সৌন্দর্য দেখতে, সবকিছু নিয়ে চেষ্টা করছি। তো এই বিষয়গুলো তো আছেই, পাশাপাশি অন্যান্য আরো যা বিষয়ের দেখি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি লেখার ভেতরে। আমি এই থেকে কাঁসাইয়ের নিসর্গ থেকে একটি ছোট্ট কবিতা, একটি কবিতা আমি বলবো, তার মধ্যে একটি কবিতা কাঁসাইয়ের চর, আমি একটি কবিতা বলছি। ঠিক আছে দাদা? এখন একটা কবিতা শোনান তাহলে। হ্যাঁ, ওই কাঁসাইয়ের চর, এটা নিয়ে এর থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এখান থেকে যেটা আমি প্রস্তুতি নিচ্ছি যেটা প্রকাশের জন্য, সেটা থেকে একটা বলছি। কথা দাও কবিতার নাম। এখনো নিসর্গে পৃথিবীর সব রং প্রতিভাত হয়ে ওঠে। জীবন চাঁদ, আদুরে চাঁদ, ময়ূরপঙ্খী চাঁদ, শিল্পী চাঁদ, কার্তিকের পাকল ধানের শরীরে তুলির টান।
পবিত্র দেবালি আভায় সেজে ওঠে কোণে। তারপর বাতাসের কোলে চড়ে দোল খায় নান্দনিক স্নেহভাজন। রূপোর লেখায় কোমর বন্ধ চিক চিক নৈসর্গিক। হে ঈশ্বর, কথা দাও আর একটা জন্ম দেবে উপহার, কারণ আমি আমার অলিখিত কবিতার সাথে দেখা করতে চাই। দেখা করতে চাই তোমার আঁকা বা না আঁকা নিপুণ ছবিদের সাথে। এমনি কোনো কোজাগরীর রাতে একান্তে মাঠের আর্ট গ্যালারিতে বিরান সান্ধ্য শুভেচ্ছায়। কবিতার নাম কথা দাও। বাহ, অপূর্ব লেখা, অসাধারণ। এটা পুরোপুরি কবিতাগুলো আমি যেটা প্রস্তুতি নিচ্ছি কাসাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই কাব্যগ্রন্থের জন্য। আমার আরেকটি আপনাকে বলতে পারি এখান থেকে, কাসাই থেকে পড়ুন। পৌষ বেড়ালের শরীরে চুপিসারে স্নিগ্ধ শিশির নামে, এভাবেই তুমি আসবে একদিন আবেশে বা ভালোবেসে। দুহাতে নিসর্গ মেখে কোজাগরি চাঁদ এঁকে রাত জাগা বিভুই পায়ে পায়ে বালিচরে ফুলের দেশে, যেখানে সময় এসে মৃদু হেসে অলস পায়ে থামে। যখন এখন যদি মুষলধারে বৃষ্টি আসে কিংবা যদি কাঁসাই বানে ভাসে, জন্মান্তরে তুমি ফুল জেগে থেকো, চাঁদ ফুল লাবণ্য হৃদি মাঝে রেখো। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আছে কি? যদি থাকে দাও। না, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বর্তমানে বাংলার যে সংস্কৃতির অবক্ষয় হচ্ছে, এটা কিভাবে সাহিত্য আন্দোলনের মধ্য দিয়ে আটকানো যাবে? এক সময় সুভাষচন্দ্র বোস বলেছিলেন যে কোনো কমিউনাল ফোর্স পশ্চিমবাংলায় আসতে দেব না। তো আজকে আমরা এরকম অনেক শক্তির অবস্থান দেখতে পাচ্ছি। মানুষ সেগুলোকে একেবারেই গ্রহণ করছেন। তো কতটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে মনে হয়, বা কতটা পরিপন্থী, যেটা এক সময় সারা ভারতবর্ষে একটা কথা ছিল, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস। তো জায়গা থেকে আমাদের কি চিন্তা শক্তি বা চিন্তা করার যে
প্রবণতা এটা কি কমে যাচ্ছে? কি মনে হয় আপনার? খুব ছোট্ট বাচ্চাদের যখন ছোট থেকে তাদেরকে বড় করা হয়, যে জিনিসটাতে দেখবেন তার খারাপ হবে, বড়রা যখন সেটা বুঝে তাকে সেই জায়গা থেকে সরিয়ে আনার চেষ্টা করে, তারা দেখবেন বাচ্চারা সেদিকেই ঝোঁকে। আমার কোথাও যেন মনে হয়েছে সেই আবেগের পেছনে কাজ করছে। এই বাচ্চার মতো ছেলে মানুষই একটা আবেগ, বোধহয় এখানে কিছু আছে। আর সেই নেতিবাচক শক্তি সারা ভারতবর্ষে কোনো নেটওয়ার্ক প্রসেসের মধ্য দিয়ে বোধহয় পশ্চিমী কোনো সভ্যতার মতো করে যেভাবে বেনিয়ার জাত তারা যেমন বাজার দখল করেছিল, আর এখনো তাই আমার মনে হচ্ছে সেভাবে বাজার দখলের প্রচেষ্টায় উঠে পড়ে সবাই লেগেছে। তো আমার কোথাও যেন মনে হয় এতে করে বাঙালি সমাজকে তো শেখানোর কিছু নেই, এই পশ্চিমারা বাঙালি সমাজকে শেখাবেন এই আশা করাও দরকার নেই। কারণ বাঙালিরা একটি সমৃদ্ধ জাতি, তার নোবেলের প্রাপ্তি, তার অস্কারের প্রাপ্তি বিশ্বের দরবারে রবি ঠাকুরের মতো কোনো অসাধারণ মহীয়সী মহৎ কোনো কবি বা মহান কোনো কবিকে তার বিশ্বের দরবারে যেখানে আহ সমাদৃত করেন, নেতাজির মতো আবেগকে যেখানে সমাদৃত করেন বিশ্ব, তো তাদেরকে শেখানোর কি আছে? কারা শেখাবে? আহ, যারা শেখাতে চাচ্ছেন তারা তো অনেকখানি মানে মানুষের চরিত্রের ভেতরে প্রবেশ না করে মনুষ্যতর কোনো প্রাণীর কথা বলছেন। তো এই জায়গাগুলো নিয়ে নতুন করে আমাদের এই আবেগকে খোঁচা দিয়ে কাজ নেই। আমার যা মনে হয় এতে করে কোথাও না কোথাও, আমি প্রাথমিক শুরুতে যে ভাষা বলেছিলাম, ছেলে মানুষই আবেগ কাজ করছে, আগুনে হাত পুড়বে এবং সংস্কৃতির ধারা অব্যাহত থাকবে। আমার কখনো মনে হয় না যে এর জন্য সংস্কৃতির ধারা কোথাও বাধাপ্রাপ্ত হবে। কারণ 1066 বোধ হয় নরমান কনকোয়েস্ট বলে একটি ভাষা ছিল। নরমান কনকোয়েস্ট, নরমান জাতি, তারা ফ্রান্স মানে বোধহয় যুদ্ধটা, সালটা ঠিকই বলেছে, 1066 এই সময় নরমান কনকোয়েস্ট। তো সেই আক্রমণের পরেও পর্যন্ত কোনো জাতি বিলীন হয়ে যায়নি, কোনো জাতি অদৃশ্য হয়ে যায়নি, বরঞ্চ সে জাতি তার সক্রিয় স্বকীয় সত্তা নিয়ে জেগে উঠেছে, নবজাগরণ এসেছে জাতির ভেতরে। আমার মনে হয় সেদিনও খুব দৃঢ় নেয়, যেখানে মানুষ বুঝবে এবং সেভাবেই নবজাগরণ এখান থেকে উঠে আসবে, বাঙালি জাতি তার স্বকীয় সত্তা নিয়ে বাঁচবে। আগামী পরিসরে সেই অপেক্ষায় আমরা থাকবো এবং সংস্কৃতি বাঁচবে। আমাদেরকে নতুন করে, আমি পরিশেষে আবারও বলি, আমাদেরকে নতুন করে শেখানোর কিছু নেই। যারা শেখাতে আসছেন আমি অনুরোধ করব একটু শিক্ষিত হয়ে আসুন, তারপর বাঙালিদের শেখাবেন। সুন্দর কথা। ঠিক তাই। আপনার সাহিত্য চর্চার ক্ষেত্রে আপনার বাড়ি, মানে আপনার বাড়ির থেকে কত উৎসাহ পান? মানে আপনার মিসেস কতটা আপনাকে উৎসাহ দেন? এইখানে আপনাকে দাদা নিরুৎসাহ করব একটু, মানে অনেকখানি অত্যন্ত এ থেকে প্রশ্ন করলেন। বাড়ির কেউ সেভাবে এই বিষয়ে অন্তত আগ্রহী নন, যে এই বিষয়ে কেউ সহযোগিতা করবেন কি সময়টাও দেবেন। আমার প্রাথমিকভাবে আমার মনে হয়েছে আমার বোন, আমার বোন কলেজ লাইফ কি স্কুল লাইফে যখন আমি লিখতাম, মানে সেই একমাত্র পাঠক পাঠিকা, সেই একমাত্র পাঠক বা পাঠিকা যা মনে করেন, সেটা ছিল। তারপরে তার বিয়ে হয়ে যাওয়ার পরে আর অনেকখানি সে পরিসর নেই। তো যাই হোক, আমি একটু সেপারেট ভাবেই চেষ্টা করি অনেকখানি এটা করে ওঠার জন্য। বাকিরা ইন্টারেস্টেড না হলে কোনো কোনো সময় আমি আশাবাদী একদিন ভালো কিছু অন্তত এই জায়গা থেকে এলে একটু
তো হয়তোবা সবাই সাথে থাকবেন, এটা আমার বিশ্বাস এবং আশাও। ঠিক, আমাদেরও আশা থাকবে যাতে আপনি সব জায়গা থেকেই, সব পরিবেশ থেকে, পরিবার থেকে আপনি ভীষণ উৎসাহিত হন। তো আপনার বিয়েটা কি আপনার নিজের পছন্দ করে, নাকি কবির জীবনী জানতে গেলে একটু প্রাকৃতিক ভাবে চলে আসে? পারিবারিক, একেবারে অ্যারেঞ্জড। আচ্ছা, তো মিসেস কি গৃহবধূ না কোনো জায়গায় চাকরি করেন? হ্যাঁ, এখন করেন ওই ভিআরপি, ভিলেজ রিসোর্স পার্সন যেগুলো আছে, এই যে নতুন যে পোস্টটা আছে ভিলেজ রিসোর্স পার্সন, এখানে একটি অঞ্চল স্টাফ হিসেবে কাজ করে। বেশ বেশ বেশ, তাহলে উনি ব্যস্ত থাকেন। আপনার ছেলে মেয়ে কটি? মেয়ে একটি মেয়ে। আচ্ছা, ও কি বাংলা চর্চায় ওর উৎসাহ রয়েছে বাবার মতো নাকি? গান টান শেখে, মাঝে মাঝে কবিতা টবিতা বলে। ওর একটা দুটো কবিতা, খুব ইন্টারেস্টেড না হলেও জোর করে বসাতে হয়, গান টান করে, একটু করে। হবে বাবা, ছবি আঁকার একটু জায়গাটা আছে, ছবি আঁকার চেষ্টাটা করে। হয়তো আমি সেভাবে বসতে না পারলেও ও নিজের মতো করেই সব করে, কোনো জিনিস তৈরি এগুলো দেখি খুব ছোট থেকে এটা করে। বেশ বেশ, আগামীতে অনেক দিক থেকে দুটি মানে সাথে একেবারে দুটি আমার ভাগনা, বড় ভাগনা আপনার সামনে হোমিওপ্যাথিক মেডিকেল আপনার খড়গপুর, ওর ছাত্র। আরো আমার বোনবাড়ি যেহেতু কাছেই, তো সেক্ষেত্রে দুজনেই একসাথে ওদের এইসব চলে আর কি। খুব ভালো। এখন একটু কবিতা শুনি নাকি? হ্যাঁ, আরেকটু কবিতা বলবো। আমি একটি ঘটনা, খবরের একটি ঘটনা আমাকে নাড়া দিয়েছিল। তো সেই ঘটনাকে কেন্দ্র করে মন্দিরে পুজো দিতে গিয়ে এক গৃহবধূ, তিনি উত্তরপ্রদেশের কোন একটি মন্দিরে পুজো দিতে গিয়ে সেখানে তিনি প্রিয়তাহানির শিকার হয়েছেন। তো সেই ঘটনাকে কেন্দ্র করে একটি কবিতা, ছোট্ট যদিও। এমনটা হওয়ার কথা ছিল না মোটেই, কবিতার নাম। পঞ্চাশোর্ধ্ব মহিলাটি মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরেনি। এমনটা হওয়ার কথা ছিল না মোটেই। মন্দিরটা ঈশ্বরের মৌরসী পাট্টা বলেই শুনেছি। সরেজমিনে তদন্তভার ওনারই। বোঝাই যাচ্ছে ঈশ্বর ভক্তান্ধ ধৃতরাষ্ট্র সরকারের মতোই ক্ষমতা হারাচ্ছেন। লাশের পঞ্চনামার পর ধর্ষিতার আওয়াজ দমিয়ে দিতে পারে একদল যোগী। তোমরা যাদের যোগী ভাবছ, আসলে তারা সবাই ভণ্ড। বিভেদকামী গেরুয়ারা মদনদেব আর ড্রাকুলার উপাসক, সবাই জানুসন্ধির উপাসক, ডুবে ডুবে জল খায়।
আচ্ছা, দাও দাও করে দাও। অসাধারণ লেখা। ধন্যবাদ দাদা। এটা আমার মনে হয়েছে এই ধরনের জিনিস হওয়া উচিত না। এরপরে আরেকটি গল্প বলবো এবারে। হ্যাঁ, শুনি। সত্য আমি খুঁজে পেয়েছি বলেই এখন মোবাইলে যেটুকু স্টক আছে হ্যাঁ, এইটুকু বলি। গল্পের নাম মা কুকুর। হ্যাঁ দিদি ভাই, বানিয়ে দিই। আচ্ছা একটু দাদা, আমার এটাতে নেটটা শেষ পাচ্ছে, আমি একটু ট্রান্সফার করছি একটু। হ্যাঁ, করুন, করুন। যাও। হচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার এটা শেষ হয়ে গেছিল, নেটটা আমি ট্রান্সফার করে নিলাম। আচ্ছা আমি গল্পটা শুরু করি, ছোট্ট গল্প। হ্যাঁ। আমার ছোটবেলাকার একটি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে একটি গল্প। গল্পের নাম মা কুকুর। তখন আমি প্রাইমারির গণ্ডিতে। একদিন ভর সন্ধ্যাবেলা একটি কুকুরের একটানা ডাকে পাড়া মাথায় ওঠে। তুলসী তলায় আমার মায়ের শাঁখের আওয়াজ অবদমিত সেই আর্তনাদে। আমায় উদ্দেশ্য করে মা বলেন, ভর সন্ধ্যাবেলায় কুকুরের ডাক খুব খারাপ রে, বাস্তুভিটের অমঙ্গল হয়। সন্ধ্যা প্রদীপ নিয়ে মা ঘরের ভেতরে প্রবেশ করলে আমি ছুট দিই আওয়াজের উৎস মুখে। বামুনদের ঝেড়ে ফেলা খড়ের গাদায় চারটে বাচ্চার জন্ম দিয়েছে এক মা কুকুর। কেউ একজন চুরি করে নিয়ে গেছে বাচ্চাগুলোকে। ওদের না পেয়ে মা কুকুরটি পাগলি প্রায়। রাতে ঘুমোতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে প্রশ্ন করি, মা কুকুরেরা ওদের বাচ্চাদের খুব ভালোবাসে? মা বলেন, ঠিক মানুষের মতো, একেবারে মানুষের মতো, যেমনটি তোকে ভালোবাসে। তাই কুকুরটা কাঁদছে? ঠিক তাই, ও খুব কষ্ট পেয়েছে, দেখ তোদের কোন বিচ্ছু ওকে চুরি করে নিয়ে গেছে। মায়ের বিচ্ছু শব্দটা আমার মাথায় খেলে গেল। তবে কি ভেনু? এইসব বদবুদ্ধি তো ওর মাথাতেই আসে। খুব সকালে ভেনুর দাওয়ায় হাজির হই। তখনও পর্যন্ত ভেনুর মধ্যরাত্রে। ঠেলা দিয়ে, এই ভেনু ওঠ, ওঠ। পাশ মোচড় মেরে, ধুর, এত ভোরে তুই কেন, আর একটু ঘুমোতে দে না। ব্যাটা কুম্ভকর্ণ কোথাকার, ওঠ। এরপর জেগে উঠে একটা প্রকাণ্ড হাই তুলে চোখ ঘষতে ঘষতে বলে, কি হয়েছে বল। তুই চুরি করে কুকুর টুকুর জানি না তো আমতা আমতা করছিস কেন, সত্যিটা বল। ইয়ে মানে, মানে কি? হুম, আমি চুরি করেছি। কেন? বাবলা বলছিল কুকুরগুলো টাকা
নেটের সমস্যা হলো, সবুজের নেটের সমস্যা হয়েছে। কেটে চলে হ্যাঁ, গেলাম হ্যাঁ, গল্পটা আবার যদি একটু পড়েন প্রথম থেকে। প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকেই পড়ুন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রথম থেকে পড়ছি। এই কানে ওটা কি শেষ হয়েছে? তাহলে এখান থেকে কানেকশন। আচ্ছা, বলছি। ভীষণ সমস্যা করছে নেটের। সবুজের প্রতিবাদী কবিতা শুনতে শুনতে আমি যেন কোথাও একটা জায়গায় হারিয়ে যাই, মুগ্ধ হয়ে যাই ওর লেখার ধরন দেখে। অসাধারণ অসাধারণ কবিতা, ছোট্ট ছোট্ট কবিতা লেখেন। বড় যে লেখেন না তা না, বড়ও লেখেন, কিন্তু আমি আহ, ছোট কবিতা ওনার বেশি পড়ি, বেশি পাই। এই ধরনের প্রতিবাদী কবিতা যদি সমাজের একটি মানুষকেও নাড়া দিয়ে যায়, তাহলে আমাদের এই সমাজ গঠনের ক্ষেত্রে সাহিত্যের যে অবদান, সে অবদান সত্যি সত্যি ভীষণভাবে কাজে লাগবে। আজকে অনুষ্ঠানটি বেশ চলছিল, আমার যদিও ইকোর সমস্যাটা ছিল, কিন্তু বুঝতে পারছি না আহ সবুজের কি হলো। নেট একটি ভীষণ বড় সমস্যা আমাদের ক্ষেত্রে। এই ধরনের লাইভ ডকুমেন্টারি টক শো চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা। নেটের কানেকশন না থাকলে কিছু করার থাকে না। যেহেতু আমরা দূরে থেকে ডকুমেন্টারিটা করি, এখন ইকো হচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমার ইকো হচ্ছে না আমি বুঝতে পারছি, কিন্তু যখনই দুজন এসে যাচ্ছি তখনই ইকোটা হচ্ছে। নেটের সমস্যার জন্যই এই ইকোটা হচ্ছে। ঝামেলায় পড়লাম। নেটের সমস্যা হচ্ছে, হ্যাঁ, বুঝতে নেটের জন্য সমস্যা হলো। হ্যাঁ, বেশ, পড়ুন পড়ুন। আমরাও প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, গল্প মা কুকুর।
তখন আমি প্রাইমারি গণ্ডিতে। হ্যাঁ একদিন ভর সন্ধ্যাবেলা একটি কুকুরের একটানা ডাকে পাড়া মাথায় ওঠে। তুলসী তলায় আমার মায়ের শাঁখের আওয়াজ অবদমিত সেই আর্তনাদে। আমায় উদ্দেশ্য করে মা বলেন, ভর ভর সন্ধ্যাবেলায় কুকুরের ডাক খুব খারাপ রে, বাস্তবিটার অমঙ্গল হয়। সন্ধ্যা প্রদীপ নিয়ে মা ঘরের ভেতর প্রবেশ করলে আমি ছুটতেই আওয়াজের উচ্চ মুখে। বামুনদের ঝেড়ে ফেলা খড়ের গাদায় চারটে বাচ্চার জন্ম দিয়েছে এক মা কুকুর। কেউ একজন চুরি করে নিয়ে গেছে বাচ্চাগুলোকে। ওদের না পেয়ে মা কুকুরটি পাগলি প্রায়। রাতে ঘুমোতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে প্রশ্ন করি, মা, কুকুরেরা ওদের বাচ্চাদের খুব ভালোবাসে? মা বলেন, ঠিক আমার মানুষের মতো, একেবারে মানুষের মতো, তেমনটি তোকে ভালোবাসে। তাই কুকুরটা কাঁদছে? ঠিক তাই, ও খুব কষ্ট পেয়েছে। দেখ তোদের কোন বিচ্ছু চুরি করেছে। মায়ের বিচ্ছু শব্দটা আমার মাথায় খেলে গেল। তবে কি ভেনু, এইসব বদবুদ্ধি তো ওর মাথাতেই আসে। খুব সকালে ভেনুর দাওয়ায় হাজির হই। তখনও পর্যন্ত ভেনুর মধ্যরাত্রি। ঠেলা দিয়ে, এই ভেনু, ওঠ ওঠ। পাশ মোচড় মেরে, ধু, এত ভোরে তুই কেন? আর একটু ঘুমোতে দে না, বেটা কুম্ভকর্ণ কোথাকার, ওঠ। এরপরে জেগে উঠে এক প্রকাণ্ড হাই তুলে চোখ ঘুষতে ঘুষতে বলে, কি হয়েছে? কুকুরের বাচ্চাগুলোকে তুই চুরি করেছিস? কোন কুকুর? আমি কুকুর টুকুর জানি না। জানি না তো আমতা আমতা করছিস কেন? সত্যিটা বল। ইয়ে মানে, মানে কি? আমি চুরি করেছি। কেন? বাবলা বলছিল কুকুরগুলো এনে দিতে পারলে আমায় 2 টাকা দেবে, তাই তাই চুরি করলি। এখন বাচ্চাগুলো কোথায়? আমাদের গোয়ালে রেখেছি। চল ওগুলোকে ফিরিয়ে দিয়ে আসি। আমার সাথে না গেলে মা কুকুরটাকে তোর পেছনে লেলিয়ে দেব, তারপর দেখিস। এরপর প্রায় টানতে টানতে ভেনুকে নিয়ে যাই গোয়ালে, তারপর বামুনদের পাড়ায়। বাচ্চাগুলোকে দেখে মা কুকুরটি ছুটে আসে। তারপর লেজ নেড়ে নেড়ে বাচ্চাদের ফিরে পাওয়ার আনন্দ জানান দিতে থাকে। আর বাচ্চাগুলোকে এক অদ্ভুত শরীরী কাঁপন নিয়ে দুধ খেতে শুরু করলো। আর মা কুকুর অপত্য স্নেহে চেটে দিচ্ছে বাচ্চাগুলোর শরীর। মাঝে মাঝে নরম মিষ্টি চাউনিতে আমাদের দেখে যেন কৃতজ্ঞতা প্রকাশ করছে। মানুষের চোখে ভালোবাসা ও কৃতজ্ঞতার ভাষা অনেকবার পড়েছে, কিন্তু সেদিন সেই মা কুকুরের সন্তানের প্রতি ভালোবাসা আর আমাদের প্রতি কৃতজ্ঞতা আজও মনে আছে। বাহ, দারুণ। ধন্যবাদ দাদা। কেটে যাচ্ছে বারবার, তো এই জন্য বোধহয় আর কেউ থাকছে না, সব চলে না যাচ্ছে। না, এখন পুরোটা পুরোটা শোনা গেছে। হ্যাঁ এখন পুরোটাই শোনা গেছে। হ্যাঁ। আহ, মাঝখানে একটু সমস্যা হচ্ছিল। হুম, তো এখন আপনার একটা কবিতা শুনি, দিয়ে অল্প একটু কথায় যাব, তারপর শেষ কবিতা শুনেই আজকে শেষ করব। আচ্ছা, আরেকটি কবিতা বলছি। হ্যাঁ কবিতার নাম জল ধরা ও মৌরলা। হ্যাঁ, দারুণ কবিতা। আলো আলো নিয়ে যা। হ্যাঁ, এটা আগে বলেছি একবার। হ্যাঁ জল ধরার বিষ নেই ঠিকই, তবে জব্বর কামড়ে ধরার প্রবণতা আছে। তার উপরে সাপের প্রজাতি, সমীহ না করে পারা যায়? মৌরলা আমার অত্যন্ত প্রিয় নিরীহ নির্বিষ মাছ। কামড়ানো তো দূরের কথা, কারোর ক্ষতি করার সাহসও করে না বেচারা। অসীম পুষ্টিগুণ আর জিভে জল আনা স্বাদের কারণে আমি মাথায় রোজ জাল বুনি।
বড় ফাঁদে বোকা বানাতে পারে, তাই বেউতি জাল। তারপর অনেক ফন্দি ফিকির করে নেমে পড়ি জলে, ঘাই মারিয়ে মারিয়ে ধরে আনি মৌরলা। এরপর ঘষতে ঘষতে পেট কাটা আঁশিন মৃতদেহগুলোকে তেলে মচমচে ভেজে খাওয়ার প্লেটে প্রতিদিন। নিরীহ নির্বিষ জলধরা শুধুমাত্র কামড়ে ধরার প্রবণতায় নিজেকে সুরক্ষিত করে ফেলে। ভ্যালভেলে দলিত মৌরলারা দাঁত দেখাতেও শেখে না এতদিন, শুধু উচ্চ বর্ণের পাতে বংশানুক্রমিক খাদ্য গুণ বাড়ায়। অসাধারণ, অসাধারণ লেখা। আমি আগেও শুনেছি এবং পড়েওছি লেখাটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, এটা আগে ই করেছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। বলছি আপনার কাব্যগ্রন্থ আহ, সংকলন হ্যাঁ, আহ, কোন কোন সংকলনে আপনার লেখা বেরিয়েছে বা কাব্যগ্রন্থে লেখা বেরিয়েছে যদি একটু বলেন, আর কোন কোন লিটল ম্যাগাজিনে আপনার লেখা বেরোয় নিয়মিতভাবে, আর আপনার সাহিত্য চর্চার ক্ষেত্রে প্রিন্টিং মিডিয়ার যে একটা বিরাট অংশ রয়েছে সাহিত্যিকদের, কবিদের আহ, লেখার পরিসরে, তো সেই সম্বন্ধে যদি একটু কিছু বলেন। প্রিন্টিং মিডিয়া অবশ্যই একজনের প্রাপ্তি। আজীবন যা লিখছেন এটিতে একটি, আমার যা মনে হয়, এটি একটি সাধনা, সাধনার বিষয়। দীর্ঘদিন ধরে শুধু সেই কবির ভাষায় শুধু একটি লাইনের খোঁজ, যে লাইন এখনো কেউ লেখেননি, যে লাইন এখনো কেউ বলেননি, তো সেই একটি লাইনের খোঁজ, তাতেই তিনি আজীবন হয়তো অন্য কোনো জায়গায় থেকে যাবেন, স্মরণীয় ঠিক, হয়ে থেকে যাবেন। ঠিক, তো সেই একটি লাইন যদি মুদ্রিত কোনো জায়গায় আজীবন তাকে তার সাক্ষ্য রেখে যায়, সাক্ষী রেখে যায় তাকে, এটুকুনি তো বড় ঠিক, পাওয়া। তো অবশ্যই এর জন্য সবাই আহ, লোলুপ ওই জায়গায়, কবিরা বিশেষত সাহিত্যিকরা যারা লেখেন টেকেন। আর আমার লেখা বলতে আপনি আহ, আমার যেগুলো সংকলন গুলো, অনেকগুলো সংকলনই আছে, সবগুলো আমার মনে নেই, তবুও মানে মনে নেই মানে কাছে অন্তত নিয়ে এসে বসলে বোঝানো যেত। তো হুম, যেগুলো হুম, আছে আমি সেগুলো আপাতত কাছে পিঠে বলছি, যেগুলো হুম, সেগুলো হুম, মনের দরজায় দাঁড়িয়ে সংকলন, দুর্দম স্বরচিত থেকে মনের দরজায় দাঁড়িয়ে এখানে আছে এটা আপনার। আর যখন একলা আকাশ, এই অরণ্য এই রোদ্দুর, ঈশপ, এই অরণ্য এই রোদ্দুর ঈশপ থেকে আমার মনে আছে, এটা ঈশপ থেকে। আর মনের দরজায় মনে হয় প্রাঙ্গণ থেকে ছিল। দুর্দম ছিল স্বরচিত এই গ্রুপ থেকে। আচ্ছা, হৃদয়ের প্রাঙ্গণে, প্রাঙ্গণ কবিতা সংকলন, মনের মুকুর কাব্যগ্রন্থ সংকলন, আখর কথা কবিতা সংকলন, অন্তারম্ভ, এটিও আহ, অন্তারম্ভ কবিতা, তার একটি সংকলন প্রকাশিত হয়েছিল। মানে যে লাইনে শেষ হচ্ছে সে লাইন দিয়ে শুরু, সেই অক্ষর দিয়ে আবার নতুন করে পরের লাইন শুরু হবে, এই অন্তারম্ভর একটি সংকলন। আপনার এ থেকে হইচই দ্বীপ, এটা আপনাদের এ থেকে এটা ছিল। এই বাদ দিয়েও লাস্ট বারে, এইবারে আপনার প্রাঙ্গণ থেকে বেরিয়েছে। আমি যদিও এখনো বইটি সংগ্রহ করতে পারিনি, কারণ এখন কোনো অনুষ্ঠানে প্রায় যাচ্ছি না এ থেকে। এই একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, তারপরে আর অ্যাটেন্ড করতে পারিনি। তো এই সংকলন গুলো মোটামুটি আপাতত কাছে আছে, যেগুলো দেখেছি। আর অনেক অন্যান্য পত্রপত্রিকায় বিভিন্ন লেখা আছে, সেগুলো তো চলতে থাকে। আহ, আর নিজস্ব একক কাব্যগ্রন্থ যদি বলা যায়, তাহলে প্রথম
তোমাদের চৈতন্য হোক, আখর কথা পাবলিকেশন থেকে এটা প্রকাশ করেছিলাম। শুভঙ্কর মাঝি ও প্রথম এটা প্রকাশ করেছিল আখর কথা থেকে। আর দ্বিতীয় কাব্যগ্রন্থ ছিল উল্টো পায়ে ফিরে যাও হরিয়াল। হুম। তো এটা মৃত্তিকা থেকে ছিল, মৃত্তিকা প্রকাশনী থেকে ছিল উল্টো পায়ে ফিরে যাও হরিয়াল। আর আপনার এ থেকে আহ, সাতকাহন প্রকাশনী থেকে আহ আরেকটি কাব্যগ্রন্থ শামুকের শরীরে কর্ণের কবচকুণ্ডল। তো বাহ, সুন্দর নামটা। হ্যাঁ, শামুকের শরীরে কর্ণের কবচকুণ্ডল। সুন্দর তো নামকরণ করেছেন। ধন্যবাদ। তো এই তিনটে কাব্যগ্রন্থ সাথে সংকলন গুলো আছে আগামী এতে আরো লাস্ট ইয়ার আরো ইচ্ছে আছে, আরো দুটো তিনটে অন্তত ইচ্ছে আছে প্রকাশ করার, সামনে রেখে চেষ্টা করছি করার। Yes, আমাদের তরফ থেকে, আমাদের সাহিত্য পরিক্রমা ইকালসিকাল এবং ভয়েস অফ এরপরে সাহিত্য দাদা আমি পরিক্রমা একটু থেকে আমরা অন্যভাবে। আগামী চলার পথে অনেক অনেক শুভকামনা জানাই। শুভকামনা রইল, আপনি এগিয়ে চলুন দুর্বার গতিতে। বেশ, ধন্যবাদ। কবিতা শুনবো। হুম। কবিতা আমি ওই শামুকের শরীরে কর্ণের কবচকুণ্ডল ওখান থেকে আহ একটি কবিতা পড়ছি। পড়ুন পড়ুন, আমার শুনি। মনের বাইরে একটি দেওয়াল আছে, আমার মনের বাইরে একটি দেওয়াল আছে, আদলটা শামুকের শরীরে কর্ণের কবচকুণ্ডল। পার্থক্যটা শামুকেরটা নজরে পড়ে আর আমারটা নজরে পড়ে না। ছেলেবেলা থেকে নিষেধ, বাধা আর রক্তচক্ষু, বাবুসোনা ওদের সাথে মিশবে না, নষ্ট হবে। অসামাজিক হওয়ার ভিতটা মজবুত। বড় হয়ে সহধর্মিণীর দর্শনের সমাজনীতির আপ টু ডেট বর্ণ পরিচয়, মাথা আর হৃদয় বাদ সাধে না। লোকচক্ষুতে পুড়তে পুড়তে মানানসই নির্লজ্জ, লক্ষণ গণ্ডির ওপারে আমিও। আবার কেটে গেল। না, শেষ দুটো লাইন শুনতে পেলাম না। না, এখন একটু বাকি আছে। আচ্ছা, আচ্ছা, এটা কি একটু আহ, একটু প্রথম থেকে বলবো। হ্যাঁ পড়ুন পড়ুন, পুরোটা শুনলে বেশ ভালো লাগবে। হ্যাঁ, আমার মনের বাইরে একটি দেওয়াল আছে, আদলটা শামুকের শরীরে কর্ণের কবচকুণ্ডল। পার্থক্য শামুকেরটা নজরে পড়ে আর আমারটা নজরে পড়ে না। ছেলেবেলা থেকে নিষেধ, বাধা আর রক্তচক্ষু, বাবুসোনা ওদের সাথে মিশবে না, নষ্ট হবে। অসামাজিক হওয়ার ভিতটা মজবুত। বড় হলে সহধর্মিণীর দর্শনে সমাজনীতির আপ টু ডেট বর্ণ পরিচয়, মাথা আর হৃদয় বাদ সাধে না। বাহ, লোকচক্ষুতে পুড়তে পুড়তে মানানসই নির্লজ্জ, লক্ষণগণ্ডির ওপারে আমি অসামাজিক। আজ বাহ, একত্রে আমার পিতৃ মাতৃ বিয়োগ হয়েছে। পাশে হাঁটা শামুকগুলো চোরা চাউনিতে নেতিবাচক সমব্যথী। মর্মস্পর্শী শোকবার্তা কানে এলো না। আমি চূড়ান্ত একা দাঁড়িয়ে শ্মশানে দেখছি আমার বাবা পুড়ছে, আমার মা পুড়ছে। শ্মশান যাত্রার আগে
আমিও জ্যান্ত পড়ছি। বাহ, অসাধারণ 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 লেখা। ধন্যবাদ দাদা। আপনার এই সাহিত্য চর্চার এই চলার পথে কিছু মনে রাখার মতো স্মৃতি যদি আমাদের কাছে বলেন, কিছু সম্মাননা, কিছু প্রাপ্তি যদি কিছু থাকে, যদি অবশ্যই একটু জানান। অবশ্যই। আমি মানে অ্যাকচুয়ালি খুব মানে প্রথমটা অবশ্যই বেশি করে ওয়াল গুলোতে বিভিন্ন জায়গায় গ্রুপ টুপ গুলোতে দেওয়ার চেষ্টা করতাম লেখাগুলো। তো এখন অতটা সময়ও পাই না আর পারিও না দেওয়ার জন্য। যতটা হয় নিজের ওয়ালটাই চেষ্টা করি একটা দুটো করে অন্তত আহ, দেওয়ার ঠিক জন্য। তো বিভিন্ন গ্রুপ অমনি লেখা পাঠানো পত্রপত্রিকায় চেষ্টা করছি। আর এখনো পর্যন্ত প্রাপ্তির যা পেয়েছি সম্মাননা অন্যান্যদের বিভিন্ন পত্রপত্রিকা গ্রুপ থেকে, সেটা হচ্ছে আপনার 2019 ঈশপ শারদ সম্মান, 2019 প্রাঙ্গণ সাহিত্য সারথী সম্মান, সিটিএন টিভির পক্ষ থেকে নক্ষত্রাণী সম্মান, আহ, শব্দ শ্রমিক, এটা চ্যানেল ভিশনের পক্ষ থেকে ওটি সাক্ষাৎকারের এরপরে দেওয়া হয় চ্যানেল ভিশনের পক্ষ থেকে শব্দ শ্রমিক সম্মান। আর এরপরে আপনার আপনার আমাদের যে গ্রুপটাতে আপনিও আছেন, সেটা আপনি এই গ্রুপের একটি অ্যাডমিন, আমিও ওই পরবর্তী সময় অবশ্য অ্যাডমিন, তার আগে আহ, সাধারণ মেম্বারই ছিলাম। সেটা হচ্ছে আপনার ত্রিপুরা সাহিত্য পরিষদ, ত্রিপুরা সাহিত্য সম্মানীয় গৌতম দেব, ওনারই এই গ্রুপ। তো ওখান থেকে যে সাহিত্য রত্ন সম্মান 10 জনকে দেওয়া হয়েছিল বোধহয় ওদের থেকে, ওখান থেকে ওনারা দিয়েছিলেন এটি। তো এই মোটামুটি আপাতত, হ্যাঁ এই এই লাস্ট এই বছর এই কৃষ্ণপদ মেমোরিয়ালেতে ওই চোখ সাহিত্য পরিষদের ওনাদের একটা আয়োজন, স্মৃতি সম্মাননা, সাহিত্য স্মৃতি সম্মাননা, ওনাদের থেকে এটা পাওয়া এইবারে চোখ সাহিত্য পরিষদের। তো এই মোটামুটি এগিয়ে চলার পথে ওনাদের সম্মান, আমার প্রাপ্তি। আপনার আর আপনার ঝুলিতে আরো আরো প্রাপ্তি আসুক, ভরে উঠুক আপনার আহ স্মৃতির ঝুলি চলার পথে। এগুলোই একজন সাহিত্যিকের উৎসাহ পাথে। তো আপনার সঙ্গে সময় কাটিয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। অনেক অনেক জিনিস আমরা জানলাম, শুনলাম। আমাদের গ্রুপ থেকে আমরাও দুটো স্মৃতি পুরস্কার সদ্য চালু করব, মানে এই কামিং প্রকাশ, মানে বই প্রকাশের অনুষ্ঠান যেটা আমরা করব, যেখানে আমাদের প্রায় 7-8খানা বই একসঙ্গে প্রকাশিত হবে। সেই সময় আমরা বিশিষ্ট 10 জন কবিকে আমরা বেছে নেব, যেহেতু দীর্ঘদিন আমরা কোনো স্মৃতি সম্মাননা দেইনি। তো যেহেতু এটা প্রথম বছর শুরু করব, এরপর থেকে প্রতি বছরই করে যাব। তো যারা আমাদের গ্রুপে লিখছেন, নিয়মিতভাবে লিখছেন, তাদের থেকেই আমরা বেছে নেব সম্মাননা। এবং সঙ্গে অল্প বিস্তর যেটা আমার করার ইচ্ছে আছে, এমনি মেমেন্টো সার্টিফিকেট তো থাকবেই, তার সঙ্গে কিছু যদি অর্থ পুরস্কার, মানে অল্প বিস্তর, বিশাল কিছু হয়তো পারবো না, অল্প বিস্তর যদি অর্থ পুরস্কার হাতে তুলে দিতে পারি, মানে সম্মাননা স্মৃতির উদ্দেশ্যে, সেটাও একটা ইচ্ছে রয়েছে আমার, একটা সম্পূর্ণ অসাধারণ, ব্যক্তিগত ভাবে। অসাধারণ, তো অসাধারণ। দেখি কতটা কি হয়। তো আপনাদের সবাইকে আশা করি
হ্যাঁ, পাবো। আপনার লেখা রয়েছে অবশ্যই, সমস্ত সংকলন। তো অবশ্যই। আহ, হ্যাঁ, তো আহ, আপনার একটা শেষ কবিতা শুনি দিয়ে 1 ঘন্টা 30 মিনিট আমাদের অনুষ্ঠান প্রায় অতিক্রম করেছে সময়। হ্যাঁ, এটা কি শেষ কবিতা বলবো? হ্যাঁ, আপনি পড়ুন, আরো যদি দুটো পারেন পড়ুন। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, একটা কবিতাই বলছি। উম, হ্যাঁ, দুটো বা তিনটেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক বলুন। আছে, আমি দেখছি তাহলে, যদি যেটা হ্যাঁ। কবিতা। নদী বাঁধ ভাঙার শব্দে ভয় পেতে নেই। শ্রাবণের নদী বাঁধ ভাঙার শব্দে ভয় পেতে নেই, বরং পরিবর্তন ঘনিয়ে এলে শাঁখের আওয়াজ শুধু সতর্কতার সংকেত নয়, সত্য, শুভ, পবিত্র। কোনো বিশেষ ধর্মের সাথে শাঁখের আত্মীয়তা গুজব মাত্র। শ্রাবণের নদী বাঁধ ভাঙার শব্দে ভয় পেতে নেই, বরং ভগীরথের গলায় আরো জোরে বেজে ওঠো শাঁখ। নবজাগরণ, তোমায় স্বাগত, আসন পেতেছি তোমার জন্য। তাই পায়ে পায়ে কোনো দোলাচল নয়, এগিয়ে এসে তোমায় এগিয়ে এসো, তোমায় আত্মজ করি। আমার মন জুড়ে থাকা এক হালকা মৃদু গন্ধে এক পুরাতন প্রতিষ্ঠা ভেঙে পড়ার অজানা আশঙ্কা, ওটা পিছুটান, তফাৎ যাও। শ্রাবণের নদী বাঁধ ভাঙার শব্দে ভয় পেতে নেই, বরং এটা কুরুক্ষেত্র নয় জেনেও শ্রমজীবী কাস্তে কোদালের জন্য কৃষ্ণ কণ্ঠে বেজে ওঠো শাঁখ। মাথায় পাগড়ি বেঁধে পিছু টানহীন হ্যারিকেন তো দৃষ্টান্ত। কৃষকদের না বিকিয়ে যাওয়া মেরুদণ্ডের জয় হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। শ্রাবণের নদী বাঁধ ভাঙার শব্দে ভয় পেতে নেই, বরং দেবঘণ্টার আজান এক সুতোয় গেঁথে মাঙ্গলিক হয়ে ওঠো শাঁখ। পৃথিবীর আনাচে কানাচে সকল বিভেদ রেখা মুছে যাক। ধর্মের উঠোনে জাহাজের সব নোঙর খুলে দিয়ে চেতনা অবশ্যই একবার আয়নার সামনে দাঁড়াক, যুক্তিতে বিশ্লেষণ করে বদলে নিক নিজেকে, জাগতিক, মানবিক আর প্রাসঙ্গিক। অসাধারণ, অসাধারণ, মানবিক হোক এই কামনাই করি। হ্যাঁ, ধন্যবাদ দাদা। এটা একটি একটু বড় কবিতা, একটু বড় কবিতা হোক, হলো। আরেকটি হবে নাকি? এখনো হ্যাঁ, পড়ুন, আর একটি শেষ কবিতা পড়ুন। আচ্ছা, আরেকটি একটু, এটা একটু অন্য ধরনের, কারণ সবটাই একরকম কবিতা হচ্ছে, হ্যাঁ, শুধু বলুন। সবটাই একরকম হচ্ছে, একটু অন্যরকম বলি। হ্যাঁ, বলুন। কবিতার নাম এখনো বৃষ্টি এলে। এখনো বৃষ্টি এলে চিরায়ত বেজে ওঠে লঘু সঙ্গীত মেহগিনি পাতার নুপুরে। মন কেমন, মন কেমন সোদামাটির গন্ধ মেঘলা দুপুরে। এখনো বৃষ্টি এলে আমি তাকিয়ে থাকি ঝোলা সাবেকি ওভারকোটে। মেরুন লিপস্টিক ছুঁয়ে থাকা তুমি প্রজাপতির মেরুদ্যান ঠোঁটে। এখনো বৃষ্টি এলে আমি ওভারকোট গায়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াই, তোমাকে জড়িয়ে থাকি, তোমাকে জড়িয়ে থাকা ছাড়াই। এখনো বৃষ্টি এলে তুমি কি ডুব দিতে চাও চুপচাপ আমার মনের গভীরে? ভালোবাসার মানুষ ছাড়া এভাবে ভেজে কি, না ছেড়ে গেছি। এখনো বৃষ্টি এলে তুমি কি ডুব দিতে চাও আমার মনের গভীরে? আমায় এখনো নাড়িয়ে দেয় স্মৃতির বাতাস শিরশিরে।
এখনো বাহ বৃষ্টি এলে তুমি কি তেমনই করে ভেজো দক্ষিণ জলার মাঠে? ভালোবাসার বাহ মানুষ ছাড়া কেউ কি ভেজে এভাবে এতল্লাটে? এখনো বাহ বৃষ্টি এলে নিঃসংকোচে আগের মতোই খেয়ালি ভিজতে আমি রাজি। আমি কথা দিলাম সব ছেড়ে শুধু তোমার জন্য বৃষ্টিতেই যেন থামি। এখনো বাহ বৃষ্টি এলে এসো ভিজে যাই আমাদের মতো করে পাহাড় আর নদী। সংসারে ফেলে মনটাকে তুমি অষ্টাদশী করে ফেলো যদি। এখনো বৃষ্টি বাহ এলে ফুটে ওঠে সেই ভালোবাসার মুখ, ভিজে যায় আমার বুকের মাটি। বাহ মেঘ বৃষ্টির খুনসুটি ছুঁয়ে আমার ভালোবাসা শাশ্বত পরিপাটি। বাহ অসাধারণ শব্দ চয়ন। ভীষণ ভালো লাগলো ধন্যবাদ। প্রেমের ভীষণ ভালো লাগলো প্রেমের কবিতা। শেষ মুহূর্তে আপনি বেশ মানে অন্য স্বাদের একটা কবিতা শুনিয়ে আমাদের মন ভরে দিলেন, এবং যারা পাঠকরা ছিলেন বা আগামীতে ভিডিওটা যারা দেখবেন, প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। শব্দচয়ন অসাধারণ, অসাধারণ ধন্যবাদ। শব্দচয়ন। অসম্ভব রোমান্টিক বাণী বলছে। ঠিক তাই, ঠিক একদম। রোমান্টিক। আহ, বাণীদি আমার জন্য একটি কবিতা বাণীদির কণ্ঠে আমার ইউটিউবে আছে। তো বাণীদি আরেকটি আমার এই কবিতাটি আমি বাণীদি পড়বে, বাণীদিকে হ্যাঁ পাঠাবো আমি আমি। হ্যাঁ ও খুব সুন্দর পাঠ করে, সুন্দর আবৃত্তি করে। বেশ, আমাদের গ্রুপের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ভালোবাসা, সাথে শুভেচ্ছা, আগামীর শুভকামনা রইল। আমাদের এই ভিডিওটি, আজকের এই লাইভ ডকুমেন্টারি টক শো, বিশিষ্ট কবি ও সমাজকর্মী আহ, সবুজ জানা মহাশয়ের এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে এক মুঠো কবিয়ালে থাকবে। যারা প্রথম আসবেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওগুলো সম্বন্ধে ছোট্ট একটি কমেন্ট করেন। আহ, আমার কাছে মূল্যবান হয়ে থাকবে, এবং সেই মতো আগামী তে ভিডিও গুলো বানাবো। আহ, তাহলে এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি ভাই। হ্যাঁ, আমিও আমার পক্ষ থেকে সমস্ত আমাদের সম্মানীয় কবি বিদ্যুৎ দা থেকে শুরু করে বাণী দিদি ভাই শুরু করে বাকি যারা ছিলেন, আমি সবকে হয়তো দেখতে পেলাম না, আহ, সবাইকে আর আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, আবারও অভিনন্দন। সাথে এই পরিবার তার অকৃত্রিম প্রয়াসকে আমাদের মতো প্রত্যন্ত গ্রামের কোনো যারা লেখালেখির সাথে যুক্ত তাদেরকে তুলে আনার যে অকৃত্রিম প্রয়াস, তার জন্য আমার শুভকামনা। আগামী দিন আপনাদের আরো ভালো হোক, আরো সুন্দর করে এইভাবে অনুষ্ঠানের আয়োজন। আর আমাদের মতো ক্ষুদ্র মানুষকে যদি আবারও কখনো প্রয়োজন হয়, সাথে আছি, অবশ্যই সাথে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পক্ষ থেকে শুভরাত্রি, শুভায় ভবতু। অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি বন্ধুদের, আবার দেখা হবে পরের সপ্তাহে। ওকে।